আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় শনিবারের আয়োজন অনুধ্যান। আমাদের আজকের পর্বটি 25তম পর্ব। অনুষ্ঠান শুরুর পূর্বেই জীবন পথের সারথী পরম দয়ালের রাঙা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের যে যেখানেই আছেন প্রত্যেককে মাস্টার উইদিন এর পক্ষ থেকে আমি কৌশিক চক্রবর্তী শাশ্বত প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা যারা এই মুহূর্তে মাস্টার উইদিন বেঙ্গলের এই ফেসবুক লাইভ সেশনটিতে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেকটি আমার রানন্দিত জয়গুরু ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়টি কেউ ফেলনা নয়। বিষয়টি হলো কেউ ফেলনা নয়। অনুধ্যান পর্ব 25, ভারতীয় সময় 7টা, বাংলাদেশ সময় 7:30 আমাদের এই লাইভ সেশনটি শুরু হয়ে থাকে সাধারণত। আজকে বিশেষ ত্রুটির কারণে আমরা 7:15 আজকে আমাদের লাইভটি শুরু করতে বাধ্য হয়েছি। তার জন্য মাস্টার উইদিনের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আমাদের আজকের এই সেশনটিতে আমার সাথে নৈহাটি থেকে যুক্ত হবে সৌভিক ঘোষ ভাই। তো সেই সেশনটি শুরু করার পূর্বে আজকে যে বিষয়, সেই বিষয় নিয়ে চলুন আমরা একটা নিজেদের মতো মনন করি। আপনাদের যে মতামত, সেই মতামত অবশ্যই আমাদেরকে আমাদের মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক চ্যানেলে এই লাইভটির কমেন্ট সেকশনে মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছে দেবে। পরবর্তীতে যারা দেখবেন এই ভিডিওটি বা এই লাইভ সেশনটি মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি থেকে রেকর্ডেড দেখতে পাবেন। তাই দেরি না করে যুক্ত হন, অন্যদেরকে যুক্ত করে দিন। আপনাদের মতামত আমাদের কাছে পৌঁছান আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে। আমাদের আজকের বিষয় কেউ খেলনা নয়। যখন এই বিষয়টি প্রথম শুনি, খুব একইভাবে আকৃষ্ট হয়েছিলাম এবং এর সাথে সাথে কিছুটা বিস্মিত হয়েছিলাম যে কেউ খেলনা নয় বিষয়টা তো খুব সহজ ভাবেই আমরা নিয়ে থাকি। তো এর সাথে আমাদের জীবনের সম্পর্কেও বা জীবনের সর্বাঙ্গীন রূপটা কিরকম হতে পারে
এবং পরবর্তীতে হঠাৎ করেই সৌভিক ভাইয়ের সাথে তখন বিষয়টার সাথে আরো বেশি অ্যাডজাস্টেড এবং খুব সুন্দরভাবে একটা দিক উঠে আসে। সেই সেখান থেকেই বলছি যে খেলনা বিষয়টা আমরা সাধারণত ব্যবহার করে থাকি খুব সহজ অর্থে, যাদেরকে আমরা গুরুত্ব কম দিই বা যাদের অস্তিত্বের বিষয় নিয়ে আমাদের বিশেষ পরোয়া না করি, বা যাদের উপস্থিতি নিয়ে, অস্তিত্বের থেকে বড় বিষয় উপস্থিতি নিয়ে, যাদের উপস্থিতি নিয়ে আমরা পরোয়া না করি বা তাদের কর্ম নিয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব না দিই, সে বিষয়টি আমরা অর্থেই ফেলনা কথাটি ব্যবহার করে থাকি। এটি খুব একটি সুন্দর ওয়ার্ড, যেটি প্রায় সুন্দর ওয়ার্ড এই অর্থে যেটি প্রায় কাব্যিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আক্ষরিক দিক থেকে ফেলনা কথাটি একটি নেগেটিভ ওয়ার্ডের সাথে যুক্ত। তাই এরপরে যখন নয় যুক্ত হয়েছে সেটি পজিটিভে পরিণত হয়েছে। তাই কেউ ফেলনা নয় যদি ওয়ার্ডটি দেখি, যে বাস্তবিক জগতে এই রূপের এই যে আমরা জাগতিক দিকে যা দেখি, যা বিশ্বরূপের মধ্যে অবস্থিত, তার মধ্যে প্রত্যেকটি জিনিসই ফেলনা নয়, এটি আমরা আক্ষরিক অর্থে পাই। আর এই আক্ষরিক অর্থেই যদি আমরা যাই, তখন আমরা দেখি যে আমরা একটা বিস্তৃত বিস্তৃত পরিবেশ বা পরিবার নিয়ে তৈরি হয়েছি। সপারিপার্শ্বিকের মধ্যে দিয়ে, অর্থাৎ আমার চারপাশে যারা রয়েছে তাদেরকে নিয়েই, এবং তাদের মধ্যে আমাদেরকে গুরুত্বের সাথে কিছু না কিছু শিখিয়ে এবং যখন দেখি নিয়ে যেটা করি, আমার চারপাশের যে বিষয়গুলো নিয়ে এবং বৃহৎ যেটা আমাদের সামনে ওঠে, সেটার একটা দিক হচ্ছে সমাজ বলে আমাদের একটা পরিচিত ধারায় দেখি সমাজের অর্থ এবং সমাজ সম্পর্কিত। তাদের শেষে ঠাকুর বলছেন যে সমাজ কথাটি অর্থ এসেছে একসাথে চলা থেকে, এবং যার সম অর্থাৎ সংহত এবং অজ সম্পূর্বক অজ যুক্ত ঘং বিশেষ নেটওয়ার্কের ত্রুটির অভাবে ত্রুটির জন্যে আর কৌশিকদার হঠাৎ স্ক্রিনটা বন্ধ হয়ে গেল। আমি আবার কৌশিকদাকে অনুরোধ করব সেটাকে একটু ঠিক করে আবার ফিরে আসার জন্য। তা আপনারা ততক্ষণ এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আরো মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের অমীয় ধারায় নিজেকে পেতে পারে। কৌশিকদা, তোমার ইয়েটা খারাপ হয়ে গেছিল, নেটওয়ার্কে পাওয়া যাচ্ছিল না, বন্ধ হয়ে গেছিল। সমাজ নিয়ে কি বলছে? সমাজ নিয়ে কি বলছিলে জানো? সমাজ যে সমযুক্ত অজ ধাতু থেকে বলছিলে, ওটা একটু কন্টিনিউ করো, শুনছিলাম মন দিয়ে। তো সমযুক্ত অজ যে ধাতু, অর্থাৎ সমপূর্বক থেকে অজ অর্থাৎ সংহত, এবং অজ হচ্ছে এক ধাতু হচ্ছে গতি, আর তার সাথে ঘং যুক্ত হয়েছে, অর্থাৎ সংহত ভাবে যে গতিশীল বিষয় তাকেই আমরা সমাজ বলি। শ্রী ঠাকুরের যদি ছড়াবাড়ি গ্রন্থ অনুশ্রুতিতে দেখি, তিনি সেখানে বলছেন সমাজ বলে কায় সত্তাপসী চলায় যারা হাত মিলিয়ে ধায়। অর্থাৎ সমাজ যে বিষয়, তার সাথে যে সত্তা, সে বিষয়গুলিকে নিয়ে যারা একসাথে চলছেন। এরপরে আসছি যে ফেলনা নয় এই বিষয়টির সাথে যে আরো বেশি সংহত কিরকম, যে সত্তাপোষী যা বিষয়টি, সেগুলো অবশ্যই তাহলে আমাদের ফেলনা হওয়া উচিত না, কারণ তার মধ্যে আমাদের গতি আছে এবং সংহত হয়ে চলন আছে। তাহলে সত্তাপোষী ব্যাপারটা কি জিনিস যদি দেখা যায়, আজকেই গীতার একটা অংশে দেখছিলাম যে একটা শ্লোকের মধ্যে দিয়ে, আমি সংস্কৃত বিষয়ে মনে রাখতে পারি না, তো বিষয়বস্তুর অ্যাডজাস্টমেন্টটা এরকম ছিল যে কোনো একটা পুরাণের আলোচনা বিষয় শুনছিলাম আর কি। তো সেখানে তিনি বলছেন, কোন একজন জিজ্ঞাসা করছিলেন যে আপনার জীবনের গুরু কে, বা আপনি কিভাবে গুরু খুঁজছেন আর কি। তখন তার কাছে তখন সেই উপস্থাপনাটা হলো যে আমার 24টি গুরু রয়েছে এই প্রকৃতির মধ্যেই। তো তখন তাকে জিজ্ঞাসা করলেন কি রকম ভাবে আপনি সেই গুরুদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। সেই বিষয়টিতে তিনি এক এক করে উদাহরণ দিচ্ছেন যে পৃথিবী ধরিত্রী মা, তিনি সবাইকে ধারণ করেছেন,
প্রত্যেকে পালন করছেন। তার মধ্যে দিয়ে আমি ধৈর্য, স্থিরতা এই সমস্ত শিখি। প্রত্যেকটাই বায়ুর মতো যে বিষয় যা প্রত্যেককেই হচ্ছে বিভিন্ন বিষয়ে উপাদান অক্সিজেন দান করছে এবং সেখান থেকে মানুষ যে পোষণীয় বিষয় সেগুলো গ্রহণ করছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে। তো সেখান থেকে তারা জীবনী হয়ে উঠছে। তো যদি বায়ুর কাছ থেকে শিখতে হয় তাহলে প্রত্যেকের মধ্যে সেবা দান এবং তার মধ্যে দিয়ে শিখি যেটা যে কোনো জায়গাতেই পরিবর্তিত না হওয়া, অর্থাৎ তিনি যেখানে আছেন সব জায়গাতেই তার উপস্থিতি আছে। কোন অবস্থাতেই তিনি তার স্তরের বা পরিবর্তন করেননি। তো এই যে বিষয়গুলি তিনি প্রত্যেকটা আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাখ্যা দিচ্ছেন। সূর্য, পাখি এবং সর্প, মানব, মা, তার কাছ থেকে প্রত্যেকটা বিষয় থেকে তিনি কিছু না কিছু শেখেন। তো এই বিষয়টা যখন দেখছিলাম তখন আজকের টপিকসের সাথে খুব মিল পাচ্ছিলাম যে প্রত্যেকটা বিষয়ই কি সুন্দর খেলনা নয়। তাই এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্ট, আমার পয়েন্ট যেটা মনে হচ্ছিল যে হ্যাঁ তাই তো, প্রকৃতি থেকে প্রত্যেকটা জিনিসই মানুষ কিছু না কিছু শিখতে পারি। যেমন পিঁপড়ে আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যেটা প্রায় আমরা বিভিন্ন জায়গাতে মোটিভেশনাল স্পিচের মধ্যে দেখতে পাই যে তাদের লাইফস্টাইল, লাইফ অ্যাক্টিভিটিস আমাদের উদাহরণ দিয়ে দেখানো হয় যে কিভাবে তারা কর্মঠ এবং জীবনে তারা পরিশ্রমী, এবং সেই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং অনেক সময় মানুষজন সেটা ধরিয়ে দেন। তো সেই বিষয়গুলো আমরা প্রায় দেখে থাকি। এর মধ্যে আরো একটা জিনিস দেখছিলাম, মহাভারতের ক্যারেক্টার, মনে পড়ছেন নাম। তো তার সঙ্গে কথোপকথনের সময় তার গুরুদেব, তার শিক্ষাগুরু বলছেন যে আমাদের মনের দুটো ভাব, একটা হচ্ছে নিজের ইষ্টকে ভালোর মধ্যে দিয়ে রাখা, ভালোবাসার মধ্যে দিয়ে চলা, আর একটা নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে নিজেকে চলা। তো এই প্রকৃতিগত দিকের মধ্যে যখন আমরা দেখলাম, তো তার মধ্যে এটার একটা বিরাট সমন্বয় দেখতে পেয়েছিলাম, বা আমরা দেখতে পাই যারা প্রায় বিভিন্ন বিষয়ের সাথে নিজস্ব ইষ্ট বা নিজের আদর্শকে যুক্ত করার চেষ্টা করি, আমরা দেখেই থাকি। তো সেই জায়গা থেকে আমিও একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রত্যেকটা প্রাকৃতিক বিষয় আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয়। তো সেই শিক্ষা নেওয়ার বিষয়টাতে আমাদের একটা বড় যেটা প্রয়োজনীয়তা হচ্ছে সেটা হচ্ছে মানসিক এবং মনের স্তরের মধ্যে নির্দিষ্ট ভাবের সঙ্গে যুক্ত হওয়া। নাহলে সেই শিক্ষাই আমাদের কাছে গ্রহণীয় হয়ে ওঠে না, কারণ তখন আমরা সেটা দেখি কিন্তু ইগনোর করে যাই, বা সেখান থেকে দেখি কিন্তু তার মধ্যে দিকে জীবনীয় বিষয়টা নিতে পারি না। আবার অনেক সময় নিয়েও থাকি, কিন্তু সেই নেওয়াটা হয় নিজস্ব ব্যক্তিত্বের বা নিজস্ব ভাবের উপর। তাই এখানেই এসে যায় যে একটা নির্দিষ্ট মানুষের সাথে যুক্ত হওয়ার পরে তার কাছ থেকে সেগুলোকে অ্যাডজাস্টেড করা। যদি আমাদের বর্তমান আদর্শের কথাতে আসি, পুরুষোত্তমের কথায়, যেটা সবচেয়ে ভালো সবিক ভালোই জানে, তবুও আমি বিষয়টা নিয়ে রিপিট করছি যে আমরা প্রায় অনেকেই জানি এই ঘটনাটা, যে শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় যখন স্কুলে পড়াশোনা করতেন, যখন শিক্ষক মশাই বলেছিলেন ১ আর ১ এ ২ ব্যাপারটা, তিনি তখন মানতে পারছিলেন না। যে প্রকৃতিতে কোনো জিনিসই তো একসাথে দুটো মেলে না, তার যোগ কি করে হয়ে ২ হতে পারে। তো এই বিষয়টা যদি এখানেই দেখি যে তিনি কেমন ভাবে জীবনটা উপজীব্য করেছিলেন, যে তিনি কারোর সাথে কারোর মিল দেখতে পাচ্ছেন না, সেই জায়গায় তাদেরকে মিলিয়ে ২ করবেন কি করে। তাই বিভিন্ন সত্তার মধ্যে দিয়ে আলাদা, এবং সেখান থেকে যখন আমরা এই শেখার বিষয়টি দেখি তখন আমাদের মধ্যে এই অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রণটা সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। তখনই সেটা আমাদের কাছে উপজীব্য হয়ে ওঠে। তখনই সেটা খেলনা না হয়ে গ্রহণীয় হয়ে ওঠে। এ বিষয়ে আজকে একটি পড়ছিলাম দীপ্রক্ষির ৭ম খণ্ড থেকে। যেই আমাদের উপজীব্য বিষয়টা যখন গ্রহণ করব, তখন তো আমাদের মধ্যে সত্তার একটা ভালো ভাব থাকতে হবে। মানে আমাদের জীবনের মধ্যে যে সদিচ্ছা সেটা থাকতে হবে তো। তো সেই পরিবেশে সমাজে সেরকম বৈশিষ্ট্যের মানে সম্পদ বা সম্পদশালী মানুষের বা কিভাবে পূর্ণতা আসে বা কিভাবে পাওয়া যায় তাদেরকে। সেই বিষয়টা সদ্য আম সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাথে সুশীল দা এবং শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন নিয়ে বিষয়টি ছিল। আমি বিষয়টি পাঠ করতে চাই, কারণ কোন একটা বিষয় হয়তো ভুলে যেতে পারি। তাই এ বিষয়ে ঘটনার প্রেক্ষাপটটা ছিল, সুশীল বসুদার সঙ্গে কথোপকথন হচ্ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঋষিরা ভগবানের সাথে যোগাযোগ রেখে কাজ করেন, কিন্তু সমাজ সংস্কারকরা আলাদা, তারা অঙ্ক কষে কষে কাজ করেন। আমি নেতাদের বলেছি আপনারা ভারত গড়বেন, সেখানে কোন ধরনের মানুষ থাকবে, কি করেছেন। জড় বস্তুকে আপনারা আয়ত্ত করলেন, কিন্তু চিৎ শক্তি তা আয়ত্ত করার বিজ্ঞান আলাদা। শ্রী শ্রী ঠাকুর এর প্রসঙ্গে পরবর্তী প্রস্তাবনাটি বলছেন যে সমাজ সংস্কারই চাই, আর সমাজ সংস্কারই
চাই বা রাষ্ট্র নিয়ন্ত্রণই চাই, আগে আমাদের দরকার বৈশিষ্ট্যপালী আপুরয়মান অবতার পুরুষ। তিনি কখনো কারো বৈশিষ্ট্য নষ্ট করেন না। জাতিগত জাতি গঠন করতে যে যদি বৈশিষ্ট্যকে খতম করে দেওয়া হয়, তাহলে যাকে দিয়ে যে কাজ পাওয়ার সম্ভাবনা ছিল তা আর পাওয়া যাবে না। বৈশিষ্ট্যের মধ্যেই নিহিত থাকে প্রকৃতি। সদৃশ্য বিবাহের মধ্যে দিয়ে ওই বৈশিষ্ট্য ফুটে ওঠে, আর প্রতিলোম করলে তা নিকেশ হয়ে যায়। আবার যদি কোথাও সদৃশ্য বিবাহ হওয়ার পরে ব্যত্যয় রকম দেখা যায়, তাহলে বুঝতে হবে ওই বিবাহের মধ্যে গোলযোগ আছে। একটি হলদে পাখি ধরে তার শরীরে অন্য রং করে দেন, তার যে বাচ্চা হবে সে কিন্তু ওই নতুন রং পাবে না, বাচ্চাটা হলদে পাখিই হবে। আবার দেখবেন হলদে পাখি কখনো শালিককে বিয়ে করে না, বিয়ে করে নিজেদের মধ্যেই, এ তাদের বৈশিষ্ট্য। আবার শালিকের মধ্যেই দেখেন কত ভাগ, গাং শালিক, ভাট শালিক, ঝুটি বাঁধা শালিক। কিন্তু কখনো কি দেখেছেন এক রকমের একটা আরেক রকমের সাথে মেট বা জোড় বাঁধে? বকগুলি দেখলে হয় কালো, হলদে, সাদা, কত রঙের বক আছে, একই সাথেই চড়ছে খাচ্ছে, কিন্তু উড়ে যখন যাবে তখন ঝাঁকের কই ঝাঁকে। সাদা বক কখনো কালো বকের দলে যায় না। এদের এক দলের বক এক দলের কোন বকের সঙ্গে কখনো মেট করে না, জোড় বাঁধে না। এই হলো প্রকৃতি। প্রকৃতিকে ভাঙা মানেই ট্রেড বা ধারাকে নষ্ট করা। এসব শুনে আমরা আজকাল কই ওসব বুড়ো খোকাদের কথা। এই বিষয়টি যখন দেখি, আজকের যে বিষয়, যে সমাজে কিভাবে আমাদের বিষয়টি ফেলনা নয়, শ্রী শ্রী ঠাকুর কিভাবে আমাদের কাছে এক শালিক এবং তাদের প্রজাতি, বক তাদের প্রজাতি, এইগুলোর মধ্যে দিয়ে আমাদের জীবনের সত্যটা তুলে ধরছেন। যখন আমরা তার মধ্যে দিয়ে এই বিষয়টি দেখতে পাই, তখন আমাদের কাছে এটা উপজীব্য হয়ে ওঠে। সত্যিই তো তাই। এই বিষয়টাতে কখনোই এইভাবে আমি তো দেখিনি। তো এই বিষয় যখন আসে, তখন একটা বড় বিষয় তৈরি হয় যে পরিবেশের মধ্যে ভালো এবং আরো ভালোতর বৈশিষ্ট্য এবং আমাদের চিন্তা শক্তির উন্মেষ তখনই হয় যখন এই রকম ভেতরকার সত্তাটি ভালো থাকে। সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন তার মধ্যে দিয়ে বিবাহ এবং সুবিবাহের মধ্যে দিয়ে এই সমস্ত বৈশিষ্ট্যবালী মানুষজনের তৈরি হয়। তখন থেকেই আমাদের সভ্যতা এবং জগতের প্রত্যেকটি বিষয় সুষ্ঠু এবং সুন্দর হয়ে ওঠে ভেতরের সত্তা দিয়ে, এবং সেটাই তখন হয়ে ওঠে উপজীব্য, অর্থাৎ উপভোগের বিষয়। তো সেখান থেকেই এই বিষয়টি খুব সুন্দরভাবে তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। এই বিষয়ে সৌভিকের কাছে আমি জানতে চাই যে কেউ ফেলনা নয় এই বিষয়টাতে তুমি কিভাবে দেখো, এবং আদর্শগত দিক থেকে তোমার চিন্তাধারার মধ্যে ভাবটা কিরকম আসে? খুব সুন্দর লাগছিল, আমি মন দিয়ে শুনছিলাম। কৌশিক দা এত সুন্দরভাবে বোঝাচ্ছিলে। সর্বপ্রথম আমি আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম জানাই। শ্রদ্ধেয় পূজনীয় ঠাকুর বাড়ির সমস্ত মানুষদের প্রণাম জানাই, এবং কৌশিক দাকেও প্রণাম জানাই, এবং সকলে যারা আছেন সকলকে আমার প্রণাম ও জয়গুরু। তা আজকে কেউ ফেলনা নয় থেকে শুরু করে এই যে একসাথে চলার টপিকটা কৌশিকদা হঠাৎ তুলে আনলেন, এখানে একটা খুব ভালো লাগে। আমি এটা দিয়ে ভাবছিলাম যে একসাথে চলা যখন আমি বলছি, এখানে এই একসাথে মানে এর সঙ্গে একটা সুন্দর ওয়ার্ডটাকে দেখলে বুঝতে পারি, ওটা আছে একসাথে। একসাথে মানে একসঙ্গে ভাবি, কিন্তু আবার একসাথে মানে হচ্ছে যার সাথে এক আছে, এইভাবেও ভাবতে পারি, তাই না? যে যার সাথে এক আছে, সেই একটা কে? সেই একটাই হচ্ছে সেই আদর্শবান পুরুষোত্তম। আদর্শবান না, আদর্শই, আদর্শ পুরুষোত্তম। আমাদের আছে জ্ঞানবান, হ্যাঁ, চরিত্রবান। চরিত্রটা যার আছে সে চরিত্রবান, জ্ঞান যার আছে জ্ঞানবান। কিন্তু কিন্তু চরিত্র স্বয়ং বা জ্ঞান স্বয়ং যিনি, তিনি যেন মূর্ত হয়ে এসেছেন সেই মানুষটাতে। এই যে ঋষিরা যাদের কথা বলছি, ঋষিরা বলে ঋষয় মন্ত্র দ্রষ্টার, যা সমস্ত কিছু বেপে এই ব্রহ্মাণ্ডে সবকিছু সৃষ্টি হয়ে আছে, সেই জিনিসটাকে কিন্তু যারা দেখে, যারা অনুভব করে, সে হচ্ছে ঋষি। ঋক মানে যে দেখে, দ্রষ্টা। সেই মানুষটা, এরকম বড় বড় ঋষিরাও বলে গেছেন ভালো করে যে সেই পুরুষোত্তমের কোনো বিকল্প হয় না। তিনি যেন ওই প্রত্যেকটা মানুষের চাহিদার সংহত একটা স্থান, একটা স্থল। যেমন আমরা দেখি
যে চতুর্দিকে এতগুলো যখন আমাদের একটা কি বলে একটা বেসিনের মধ্যে যখন এরকম ভাবে জল থাকে, জলটার whirlpool হয়ে এরকম ভাবে আস্তে আস্তে এরকম একটা ঘূর্ণির মতো করে আস্তে আস্তে ওই নালা দিয়ে এরকম করে বেরিয়ে চলে যায়। আমরা সেটা সেই ক্ষেত্রেও দেখি যে জল সর্বত্র, কিন্তু ওই ফুটো দিয়ে জলটা পাস হয়ে যাওয়ার জন্য জিনিসটা এরকম ঘূর্ণি আকারে হয়ে একটা জায়গায় কেন্দ্রায়িত হয়ে তারপরে যেতে পারে। চতুর্দিকের জল ঘুরতে 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 এরকম করে একটা ইউনাইটেড একটা জায়গা হয়ে সুতোর মতো বেরায়। এই যেই জায়গাটা সেন্টার হচ্ছে এপিসেন্টার, ওই ঘূর্ণিটার আই অফ দ্যাট টর্নেডো, সেই আই অফ দ্য টর্নেডোটা যেমন হয় তেমন এখন সেই জলগুলো তো ছোট 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 অনেক অণু, ইয়ের অণু, ওয়াটার মলিকিউলস, জলের অণু দিয়ে সৃষ্টি, সেগুলোর ঘুরতে 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 কিন্তু একটা কেন্দ্রবিন্দুতে পর্যবসিত হয়, মানে পর্যবসিত বলবো না, সে একটা জায়গাকে সাপোর্ট করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মতো, সেই জায়গাটা গিয়ে কিন্তু তারপরে জলটা পাস হয়। তেমন এই প্রকৃতির, এই মহাপ্রকৃতির যে সবকিছু আমরা সবাই মিলে যে অস্তিত্ব, আমরা প্রত্যেকে কিছুর থেকে কিছু হয়েই চলেছি। হ্যাঁ, যে এনার্জি কোনো না কোনোভাবে পাস হয়েই চলেছে। সূর্যের আলো আসছে, সেটা গাছ অ্যাবজর্ব করছে, গাছের সেই অ্যাবজর্বড এনার্জি দিয়ে গ্লুকোজ তৈরি হয়ে সেটা আরেকজন পশু খাচ্ছে, আরেকজন পশু হার্বিভোররা খাচ্ছে, তাকে আর বড় এরা খাচ্ছে, এইভাবে করে তারা সেটা আবার পচন ধরছে, পচন ধরে আবার মাটির সাথে মিশে যাচ্ছে। এইভাবে একটা নিরন্তর একটা সাইকেল কিন্তু চলে যাচ্ছে, একটা সাইকেল চলে যাচ্ছে। এই সাইকেলটা যে চলছে, এই সাইকেলটাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম। প্রত্যেকে যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এরকম একটা আছে না, প্রত্যেককে ফিড করে যাচ্ছে। তবু এর মধ্যে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, সূর্য যেন একটা স্বতন্ত্রভাবে এই জিনিসটা দেখছে। সবকিছু তো আমরা নাইট্রোজেনের ওয়েস্ট বানিয়ে আমি গাছকে দিচ্ছি, গাছ আমাকে দিচ্ছে, এরকম আমরা আনন্দের সাথে রয়েছি, একে অপরকে নিয়ে চলছি, কিন্তু এর মধ্যে যেন সবার ঊর্ধ্বে সূর্য থেকে যে শুধু দিয়েই যাচ্ছে। আমরা কিন্তু এখান থেকে সূর্যকে কৃতজ্ঞতার সাথে জল দান ছাড়া বা কৃতজ্ঞতার সাথে স্মরণ ছাড়া আর কিছু সূর্যকে খুব একটা দিতে পারি না। এমন না যে আমি না দিলে সূর্য আগুন জ্বালা বন্ধ, সূর্যের মধ্যে যে জ্বলছে সেই জ্বলাটা বন্ধ করে দেবে। সূর্য কিন্তু সূর্যের কাজ করেই যাবে এবং তিনি দান দিয়েই যাবেন। ঠিক তেমনই, তাই কারণ সূর্য হতেই আমরা এসেছি, তার দানটা বাদ দিয়ে আমাদের কোনো অস্তিত্বই নেই, পুরোটাই তার দয়ায় চলছে। আমরা তারই থেকে নিয়ে, তারই এনার্জি, তারই পর্যবসিত জল নিয়ে আমরা তাকে দান করি কৃতজ্ঞতা স্বরূপ। একটা ছোট্ট বাচ্চা যেমন বাবা মার ইনকাম থেকেই বানানো জিনিসপত্র নিয়ে গিফট হিসাবে ভালোবেসে বাবা মাকে দিতে পারে, তেমন আমরাও ছোট ছোট আজীবন ছোট ছোট বালকের মতো কুড়িয়ে, এই প্রকৃতি কুড়িয়ে কিন্তু সূর্যের প্রতি কৃতজ্ঞতা দিতে পারি। ঠিক তেমনি আমাদের এই সৃষ্টির মধ্যে সব সময় যে একটা কিছু ধারা বয়ে চলেছে, সেই ধারা যেখান থেকে বয়ে চলেছে, যে উৎস, সেই অনামী পুরুষ, সেই অনামী পুরুষ উৎস, তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আর যখন আমরা বলি একসাথে, সেই একসাথে চলা যেমন আছে আমাদের এই প্রকৃতিতে, তেমন আমাদের সঙ্গে সবসময় সেই একের আলো, একের সেই অকীর্তির দান চির আমাদের ওপর কিন্তু ঢলঢল করে বয়ে চলেছে। এই কৃতজ্ঞতার কোনো শরিক হয় না, এই কৃতজ্ঞতার কোনো রকম তুলনা হয় না। কৌশিকদা কি সুন্দর বললেন যে আমাদের কেউ কাউকে কেউ ফেলনা নয়, এক্সাম্পল কত সুন্দরভাবে বলছিল। তা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখলে, কৌশিকদাকে আমি একটু বলবো মিউট করে নিতে। হ্যাঁ ঠিক, কৌশিকদাকে আমি সরি, একটা এক্সাম্পল ছিল যে একটা ধরেন একটা পাত্র আছে, একটা পাত্র যদি ওপর থেকে আমি ফেলে দিই, ঠাস করে ভেঙে যাবে। এবার ভেঙে যাওয়ার পর যেমন ওই পাজেলের মতো যেরকম আলাদা আলাদা টুকরে বিভক্ত হয়ে গেছে, সেই টুকরোগুলো আবার আমরা এনে 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 এক জায়গায় করি। এক জায়গায় করলে আমরা আবার কিন্তু সেই পাত্রটাকে পাই। আমরা যদি ভালো করে আঠা দিয়ে লাগাতে পারি, প্রত্যেকটা টুকরো মিলে কিন্তু আমরা আবার সেই পুরনো পাত্রটাকে তৈরি করতে পারি। এইবার যখন একটা বড় পাত্র অনেকগুলো ছোট ছোট টুকরোতে ভেঙে যায়, সেই এক একটা টুকরো
কে যদি আমি তুলে ধরি খুব ইনসিগনিফিকেন্ট মনে হবে এই টুকরোটা দিয়ে কি হবে, বেকার। কিন্তু পুরো পাত্রটা তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রতিটা টুকরো দরকার। প্রত্যেকটা টুকরো মিলে কিন্তু একটা বড় পাত্র হয়। আমরা এই যে পরমপিতা বলছি, আমরা এই যে ভগবান বলছি, স্রষ্টা বলছি, এই যে কৌশিকদা বললেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে ঋষিরা ভগবানকে সঙ্গে নিয়ে কাজ করে, তা সেই ভগবান যিনি, সবকিছুর অধীশ্বর যিনি, তিনি কিন্তু এই সবটা নিয়ে একটা, তিনি ওই বড় প্লেটটা, আর আমরা হচ্ছি তার ওই ছোট 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 টুকরোটা, ছোট টুকরো চেতনা নিয়ে আছি। এই টুকরো চেতনা নিয়ে আছি, এর মধ্যে একটা টুকরোও যদি বাদ যায়, তারপরে আমরা যখন ওই থালাটা বানাতে চাইবো টুকরোগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে, তখন কিন্তু কোথাও না কোথাও একটা ছিদ্র থেকে যাবে, আর ওই ছিদ্রটাই পুরো প্লেটের সার্থকতা নষ্ট করবে। তিনি আর তিনি থাকবেন না, তিনি অন্য কিছু হয়ে যাবেন। আমরা রসায়নে দেখেছি নানান নানান জিনিসপত্র মিক্স করে একটা ওষুধ বানানো হয়, ঠিক ঠিক একটা কেমিক্যাল যদি বাদ যায়, তাহলে হয়তো ওটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস তৈরি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে একটা কেমিস্ট্রিতে এক্সপেরিমেন্ট হচ্ছে, লাস্টে একটা ছোট্ট ফাইনাল ড্রপ অফ একটা অ্যাসিড দিতে হবে। ওই লাস্টে ওই এক ড্রপ অ্যাসিড দেওয়াতে পুরো কেমিক্যালটা হয়তো পিঙ্ক কালারের হয়ে গেল। তাহলে ওই একটা ড্রপও কত ইম্পর্টেন্ট, ওটা সাইজ ম্যাটার করে না। এক একজন তার বৈশিষ্ট্য মাফিক, তার সময় কাল পরিস্থিতি উপাদান মাফিক কিন্তু ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা ছোট ছোট বিন্দুই একটা সেই বড় বিন্দুটা, বড় সিন্ধুটার একটা প্রতীক। তাই কেউ ফেলনা নয়তে আমরা কিছু ফেলনা নয় যখন বলি, আজকে টপিক কিছু ফেলনা নয়, আজকে টপিক হচ্ছে কেউ ফেলনা নয়। কেউ মানে আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু চেতনার সঙ্গে আমরা শ্রদ্ধা করছি। আমি যদি বলি কিছু ফেলনা নয়, আমার জামা ফেলনা নয়, আমার মাইক ফেলনা নয়, টিভি ফেলনা নয়, মানুষ ফেলনা নয়, না, আজকে বলা হচ্ছে কেউ ফেলনা নয়। তার মানে প্রত্যেকটাকেই আমরা কিছু বা বস্তু বলে বলছি না, শুধু প্রত্যেকটাকে আমরা চেতন সমন্বিত বস্তু বলছি। প্রত্যেকের মধ্যে চেতনা আছে। শ্রী ঠাকুর বলেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাহাই ধর্ম। তাহলে এই প্রত্যেকটা যা কিছুর মধ্যে সত্তা আছে, যা কিছুর মধ্যে অস্তিত্ব আছে, যা কিছুর অস্তিত্ব আছে আর সাড়া দেওয়ার নেওয়ার ক্ষমতা আছে, তাকেই কিন্তু আমরা জীব বলে উপাসনা করে থাকি। এই জন্য আমাদের শাস্ত্রে দেখা যায়, আমাদের পূজা আর্চায় দেখা যায়, কোনো বস্তুকেও আমরা বাদ দিই না। শ্রী ঠাকুরের একটা বাণী আছে যে আর্যদের আর্য পূজার ধান্দাই হলো বস্তু নিয়ে ভাবকে দেখা। এরকম একটা বাণীটা এক্স্যাক্টলি মনে নেই, অনুস্মৃতির প্রথম খণ্ডে আছে যে বস্তু নিয়ে ভাবকে দেখা, এটা হচ্ছে আর্যদের স্টাইল। আবার তারপরে বলছে বস্তুবিহীন ভাবের বিলাস অনার্যদের পাগলা ধাজ। আমরা এই এক একটা বস্তুর সাথে আমরা কানেকশন করে, এই যে জল দিয়ে পুজো হয়, মাটি দিয়ে পুজো হয়, এই সব কিছু কিন্তু আমরা সেই বস্তুর মাধ্যমে সেই সমস্ত বস্তুর উৎস তাকেই স্মরণ করি, তাকেই স্মরণ করে কিন্তু আনি। তা এই যে একটা সৃষ্টির একটা বেসিক ঝোঁক, সবকিছুর মধ্যে কাউকে বাদ না দেওয়া, প্রত্যেকটাকে নিয়ে চলা, এটাকেই কিন্তু পোষণ করতে করতে, অন্তরে লালন করতে করতেই আজকে আমরা মানুষ। আমরা এই যে সমাজের মধ্যে চলছি, আজকে আমাদের সমাজের মধ্যেও সেই ইকোসিস্টেমটাই আছে। আমরা যখন কিছু বানাই, একটা জিনিস হিউম্যান বানায়, তখন আমরা সেটাকে বলি আর্টিফিশিয়াল। আর যখন কোনো কিছু প্রকৃতিতে অন্যভাবে সৃষ্টি হয়, তখন আমরা সেটাকে বলি প্রাকৃতিক বা ন্যাচারাল বা নেচার মেড। এটা আমার বারবার ভাবতে ইচ্ছা হয়, এই মানুষ কি নেচারের বাইরে? যদি মধু তৈরি করে হানিবি, মধুমাছি যে আছে হানিবি, তাহলে তখন আমরা বলি এটা ন্যাচারালি ক্রিয়েটেড। কিন্তু মানুষ যদি কিছু বানায়, সেটাকে আমরা কিন্তু বলি ন্যাচারাল না, সেটা আর্টিফিশিয়াল বা হিউম্যান মেড। এইটা কেন হবে? মানুষ কি নেচারের বাইরে? না,
এই প্রবলেম হয়ে গেছে যখন আমাদের মধ্যে নার্সিসাস কমপ্লেক্স ঢুকে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছে, ধর্ম তো সচ্চিদানন্দের পরিপোষক, যা তাহাই ধর্ম, কিন্তু ধর্ম মূর্ত হয় আদর্শে। আদর্শে দীক্ষা আনে অনুরাগ। আমাদের মধ্যে এই যে চেতনার একটা অভাব দেখা গেছে, আমরা যে নিজেকে প্রকৃতির বাদ দিয়ে ভাবছি যে প্রকৃতির, ঠিক আছে প্রকৃতি একরকম আমরা একরকম না, আমরাও সেই প্রকৃতির অঙ্গ, আমাদের নিয়েই সেই প্রকৃতি। হ্যাঁ, আমরাও এই ইট কাঠ বালি পাথর জল এরই পরিণতি আমরা। হ্যাঁ, ওই যে গান শুনছিলাম, মনো কালী কালী বলো, ওখানে একটা গানে বলছিল যে পঞ্চভূতে তোমায় নাচায়। ওখানে আছে, গানটা শুনবেন, এত ভালো, কত সুন্দর সায়েন্স লুকিয়ে আছে। এই যে সবকিছু কন্ডেন্স হতে হতে এই সৃষ্টি হয়েছে, সেটার তো আমরাও পরিণাম একটা, আমরাও তো প্রকৃতিরই পরিণাম। প্লাস্টিক আমরা বানাচ্ছি, আর্টিফিশিয়ালি বানাচ্ছি, কিন্তু আমরা কে? আমরা মানুষ মানে আলাদা কোথার থেকে এসেছি? প্রকৃতিরই না পরিণাম আমরা। আমাদের চেতনা কোথার থেকে পেয়েছি? প্রকৃতিরই না পরিণাম, প্রকৃতির থেকেই না পেয়েছি চেতনাটা। তা আমরাও কিন্তু প্রকৃতির অঙ্গ। এইভাবে যদি নিজেকে বাঁধতে থাকি সবার সাথে, তাহলে দেখতে পারবো যে সবাই মিলে একটাই সিস্টেম চলছে। আমার ধরেন আজকে মাথা ব্যথা করছে প্রচন্ড, এই মাথা ব্যথাটা করছে, তার জন্য আমার খেতে ইচ্ছা করছে না। এখানে যেন আমার পেট স্যাক্রিফাইস করছে নিজের চাহিদাটা, বা আমার জিভ নিজের স্যাক্রিফাইস করছে চাহিদাটা, জাস্ট বিকজ আমার মাথাটা ব্যথা করছে। আবার আমার পেটে খিদে পেয়েছে, সেই পেটে খিদের জন্য আমার মাথা ভাবতে শুরু করে দিয়েছে যে কিভাবে খাবার জোগাড় করা যায়। তাহলে পেটের খিদের জন্য মাথা কিন্তু না ভেবেই পারে না। আর মাথা কিন্তু হজম করে না, মাথা কিন্তু এই ভাবটাই দিতে পারে। আর পেট কিন্তু ভাবতে পারে না, পেট কিন্তু ওই হজমের কাজটাই ভালো করে করে। আর পেট হজম করে, পেট যা তৈরি করে, সে তৈরি করে তার নিউট্রিয়েন্টস কিন্তু সে ব্রেনে পাঠিয়ে দেয়। আর ব্রেন কাজ করে পরিশ্রম করে যে ফলটা পায়, সে ফলটার কিন্তু আনন্দ পেটও ভোগ করে। তাই এই মাথা, পেট, হাত সবাই মিলে কিন্তু একটা দেহ, একটা বডি। এখানে কোনো জিনিসকে এখন যদি কেউ রাগ করে যে ও ব্রেন তো বসে বসে খায়, শুধু ব্রেন তো শুধু আরাম পাচ্ছে, ব্রেন তো নড়ছেই না, কিন্তু হাত পা সারাদিন কাজ করছে, আর তাহলে তো ওরা ইম্পর্টেন্ট, ব্রেন ইম্পর্টেন্ট না। কিন্তু ব্রেনটাকে বার করে দাও, হাত পা কাজ করবে না। শ্রী ঠাকুর পূর্ণপুঁথিতে একটা সুন্দর কথা বলেছিলেন, যে এক জায়গায় বলছেন যে একদিন হাত পা মুখ সবাই পেটের ওপর রাগ করে খাবার জোগাড় করা বন্ধ করে দিল। বললো পেট শুধু বসে বসে খায় আর আমরা জোগাড় করে দিই। এই যখন পেটকে খাবার দেওয়া বন্ধ করে দিল, সর্বপ্রথম ওই হাত আর পাই মুষড়ে গেল, তারপর আস্তে আস্তে পেটটাও মুষড়ে গেল। তার মানে এই প্রত্যেকে মিলে যে সবাই সবারটা করে নিজের নিজের বৈশিষ্ট্য মাফিক পরিপূরণ করে চলেছি। এখানে কৌশিকদার করা, আমার করা সবটা আলাদা না, তার যে করা সেটা আমাকেই পোষণ দেবে, এই বুঝে তাকে হেল্প করা। আমাকে মানে এই শুধু এইটুকুনি বডিওয়ালা আমি না, এই আমি কদিনের জন্য, কিছুদিন আগে তৈরি হয়েছে এই বডিটা, আবার কিরম ভাবে কবে বিলীন হয়ে যাবে, এইটা ফ্যাক্টর না। এর মধ্যে যে সত্তাটা নিয়ে চলছি, যে সবকটা মিলে যে একটা কমপ্লিট পিকচার চলছে, এই কমপ্লিট পিকচারটার সাথে নিজের আত্মবোধ, হ্যাঁ, সর্বং খলবিদম ব্রহ্মা সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা। এই তুই শুনেছি, আমি নিজে পড়া হয়নি কোনোদিন, কিন্তু শুনেছি তৈত্তিরীয় উপনিষদে এই জিনিসটা আছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এই অনন্ত ব্রহ্ম যেটা আমরা হয়েই আছি, যেটা যে আমরা হয়ে নেই, ব্রহ্ম আমি হয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে আমি নেই, এখানে তুমিটা বাস করছে, আসল আমি অন্য জায়গাতেই আছে। এই যে মহা আমি, যাকে আমরা খুশি করার জন্য, যাকে পাওয়ার জন্য অ্যাকচুয়ালি চেষ্টা চলেছি দিন রাত, এখানে ওখানে ভুলভাল জিনিস দিয়ে চেষ্টা করে চলেছি, সেই আমি যখন মূর্ত হয়ে একটা কমপ্লিট বডির মধ্যে আইডেন্টিফাই হয়ে আসেন, তিনি এসে দেখান এই দেখো আমি, তিনি চলে দেখান যে কেউ ফেলনা নয় কাকে বলে। সেই মানুষ শ্রী ঠাকুরের আমরা দেখেছি, একটা ছোট্ট পোকা থেকে শুরু করে, একটা গাছ থেকে শুরু করে, একটা মানুষ, কাউকে তিনি বাদ দেননি। শ্রী ঠাকুর হেঁটে চলেছেন, একদিন আশ্রমে এরকম করে পায়ে হোঁচট খেয়েছেন, গিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে চলাকালীন দেখছে ওই পায়ে হোঁচট খেয়ে, ওই যেটা দেখছে একটা গাছের ডালে হোঁচট খেয়েছিল, দেখছে এই গাছের ডালটা আর নেই, গাছটার ওই ডালটা কেটে দিয়েছে। তখন সে বলে এটা কে কাটলো? তখন একজন এসে বলছে যে
ঠাকুর আপনি এরকম আগের দিন চলতে গিয়ে আমার পায়ে হোঁচট খাচ্ছেন বারবার, তাই আমি কেটে দিয়েছি। তখন ঠাকুর খুব রেগে গেলেন। ঠাকুর বললেন, ও তোর হাত, এই যে তুই আমাকে ধরে নিয়ে যাচ্ছিস, তোর হাতের কুনুই দিয়ে আমি খোঁচা খাচ্ছি, তোর হাতের কুনুই দিয়ে আমি খোঁচা খাচ্ছি, তো দে তোর হাতটা কেটে দেবো আমি। তখন না ও ভয় পেয়ে গেছে, বলছে আরে আমার হাতের কুনুইয়ের সাথে গাছের ডালের তুলনা করছে। ঠাকুরের কাছে তাই, তার কাছে প্রত্যেকটা জিনিস নিজের, প্রত্যেকটা জিনিস শুধু নিজের না, প্রত্যেকটা জিনিসই নিজে। আমরা চেয়ে চেয়ে ভেবে ভেবে লেখাপড়া শিখিয়ে ম্যাক্সিমাম সব যে নিজের এইটা বোধ করাতে পারি, কিন্তু তিনি ওই নিজের না, তিনি নিজেই হয়ে আছেন সবকিছু, এই বোধে সবসময় বিরাজ করেন। শ্রী ঠাকুর স্কুলে যাচ্ছেন, স্কুলে গেছেন নৈহাটিতেই, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। আগে একদিন বলেছিলাম, এই নিয়ে আলোচনা হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে হতে তখন তার ভিতরটা ছটফট করা শুরু করে দিল। তার খুব একদম মানে কোনো পড়ায় মন বসছে না, কিছু না, হ্যাঁ, মানে কেমন করছে। স্কুল একটু ছুটি হতে না হতেই ঠাকুর দৌড়াতে দৌড়াতে বাইরে এসছেন। বাইরে এসে দেখছেন দূরে এক জায়গায় একজন মুসলমান ভাই এরকম দাদু এরকম ভেসে চলে যাচ্ছে। শিগগিরই গেল, গিয়ে দেখলো তাকে এরকম তুললেন ঠাকুর, ছোট্ট ইয়ং ঠাকুর তুললেন, তুলে এরকম করে বসালেন। তখন সে এরকম করে বলছে যে আপনি কি আমার, অন্ধ সে আবার বুড়োটা, তখন বলছে আপনি কি আমার আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাতে এসেছেন? তখন ঠাকুর বলছে আল্লাহ না, আমি তো এরকম স্কুলের স্টুডেন্ট, অনুকূল চক্রবর্তী। তো এইটা শুনে তাকে শুশ্রূষা করলো, তার বাড়ি নিয়ে গেল, রাখলো। তো এই যে ব্যাপারগুলো, এরকম একটা অজস্র ঘটনা আছে। কারোর মধ্যে সেই আকুল বাঁচার আবেগটা যখনই জাগে, তখনই কিন্তু শ্রী ঠাকুর তিনি এরকম তার আসন টলে ওঠে, তার অস্তিত্ব টলে ওঠে। আজ থেকে বহু বছর আগে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়াকালীন শ্রী ঠাকুর তখন কীর্তন করছেন ইয়েতে, হিমায়তপুরে কীর্তন করছেন। এবার তখন কিন্তু এত প্রচার মাধ্যম বা খবর এত ভালো করে কিন্তু ছড়াতো না, ইনস্ট্যান্ট ছড়িয়ে আসতো না। তা শ্রী ঠাকুর কীর্তন করতে করতে শুয়ে পড়লেন, সেখানে খুব আনন্দময় পরিবেশ, সব ঠিক আছে। সেই চরম নৃত্যানন্দে মশগুল হয়ে যখন শ্রী ঠাকুর হঠাৎ ভাব সমাধি হয়ে পড়ে যেতেন, পড়ে যখন বলা শুরু করতেন, সেদিন ছিলেন আমাদের গোসাইদার সবাই তো ছিলেনই, সঙ্গে আমাদের সুশীলদা ছিলেন সেদিন। সুশীলদা নিজেও বলছেন এই ঘটনাটা, যে এরকম ভাবে চরম নাচ আনন্দ হতে হতে হঠাৎ ঠাকুর এরকম বলছেন, রক্ত 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 গঙ্গা বয়ে গেল। এটা পুণ্যপুঁথিতে রেকর্ডেড আছে, আপনি পুণ্যপুঁথি পড়লে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আছে না? হ্যাঁ হ্যাঁ, রক্ত গঙ্গা বয়ে গেল, রক্ত গঙ্গা বয়ে গেল। আপনার এক্স্যাক্টলি ডেটটা দেখবেন, তো সেই দিন ছিল একদম ট্রিমেন্ডাস ফাইট চলছে প্রথম বিশ্বযুদ্ধের, হ্যাঁ, একদম রক্তারক্তি অবস্থা। তা কোথায় বিশ্বের কোন প্রান্তরে ওরকম বিশ্বযুদ্ধ হচ্ছে, আর এইদিকে একটা আনন্দময় পরিবেশে কীর্তন চলছে। তার মন কিন্তু আমরা ভাবছি এখানে পড়ে আছে, কিন্তু তার মন সর্বত্র। হ্যাঁ, তিনি ওই বিশ্বযুদ্ধের প্রত্যেকটা, যে কৃষ্ণ বলেছিলেন যে এই যুদ্ধে যার যার অঙ্গ কেটেছে রক্ত বেরিয়েছে আমার, এই যুদ্ধে যখন কেউ জিতেছে সে জেতার আনন্দটা আমার, জিতে যখন কেউ হেরেছে তার দুঃখটা আমার। যেমন শ্রীকৃষ্ণের মতো না, শ্রীকৃষ্ণেই তো, তারই তো নবকলেবর। তিনি যখন ওরম ভাবে পড়ে আছেন, আনন্দের সাথে ফট করে মুখটা কালো হয়ে বলছে, রক্ত রক্ত বয়ে গেল, মা তোদের বলেছিল এই করতে, তোরা শুনলি না, এই ধরনের। তখন বললেন এই হোলি বুকটা প্রচার করে দে, 1 কপি জার্মানিতে পাঠিয়ে দে, 1 কপি এখানে পাঠিয়ে দে, সেখানে আমেরিকায় পাঠিয়ে দে। আমরা সেটা কতটা করছি? আমাদের এই প্রসঙ্গে সেদিনই জিজ্ঞেস করছিলেন কিছুজন, যে আপনি এইটা করে কি পাও, এই কিসের প্রোগ্রাম, কিসের কাজ, এগুলো কি কাজটার কি প্রফিট, কি? সেই প্রফিটটা ওই রকমই প্রফিট, ব্রেনের মতো প্রফিট। ব্রেন হজম করে না, কিন্তু ব্রেনকে পোষণ দেওয়ার একটা আলাদা ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, আমাদের এই চেতনাটা নিজের মধ্যে জাগাতে হবে, এইটার জন্যই রামকৃষ্ণদেব প্রত্যেককে আশীর্বাদ করতেন, বলতেন তোমার চৈতন্য হোক। তেমন আমি শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদেরও সেই চৈতন্য জাগুক, আর এই চৈতন্যের আগুন জাগানোর জন্য
সেই যিনি জ্বলছেন, যিনি সদা প্রজ্বলিত আগুন আমরা আগুন জ্বালাই বলি, আমরা কাঠে আগুন জ্বালাই, কিন্তু আগুন স্বরূপ, আগুন স্বয়ং যিনি, তার কাছে যেতে হয়। তাকে খুঁজে বার করেন, তার মতো করে খুঁজে বার করেন। আর ওটা আপনিও, শ্রী শ্রী ঠাকুর একজন মানুষ ওরকম না, যেটা আমাদের মধ্যে সবার মধ্যে আছে, কিন্তু তিনি জেগে, তিনি অ্যাওয়েক, তিনি হচ্ছেন মুখর সারা প্রবণ, আমরা হচ্ছে মুখ সারা বিমুখ। আমার মধ্যেও তিনিই আছেন, তার কাছে গিয়ে আমি আমাকেই জাগিয়ে তুলি। হ্যাঁ, তাই তার কাছে গিয়ে আমাদের নিজেকে জ্বালাতে হবে, নিজেকে জ্বালিয়ে নিজেকে সার্থক করে তুলতে হবে তার কাছে। আর এই প্রোগ্রামে এত কিছু কিন্তু ওই একটা জিনিসকেই পূরণ করার জন্য। একবার যদি সেই সর্বগত বীজের অ্যাক্সেস পেয়ে যাই, তাহলে কিন্তু বাকি সব জিনিস ওখান থেকে বের করে নিতে পারবো। এই বীজের মধ্যেই সব আছে। তাই তো বৈশিষ্ট্যের এত আনন্দ, তাই না কৌশিকদা? এটাই আমার বলার। তার জন্য কেউ ফেলনা নয়, সবাই মিলে একটা আমরা সিস্টেম। কৌশিকদা মিউট আছো? খুব সুন্দরভাবে বললেন বিষয়টি, সাথে যে পুরুষোত্তম কিভাবে বর্তমানের সাথে প্রত্যেকটি ঘটনার সাথে যুক্ত। সেদিনে এইরকমই আরো একটি ঘটনা, টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাটার সঙ্গে সম্পর্কিত আলোচনা করতে করতে শ্রী ঠাকুর বলছেন এই মানে ডুবে গেল বিষয়টা নিয়ে। তখন সবাই ভাবছে কি হলো, কোথায় হলো, পরের টাইটানিক, দিনে হ্যাঁ। সত্য কেষ্টদা পেপার দেখে খবরে বললেন যে টাইটানিক জাহাজ ডুবে গেছিল সেই দিন ঘটনাতে। তো তিনি সদা জাগ্রতই এবং তার সবার জন্যই সঠিক সব সময় তিনি ভাবেন যে তাকে কিভাবে ভালো দিকে নিয়ে যাওয়া যায় এবং তাকে রক্ষা করা যায়, সেই নিয়ে তার চিন্তা ভাবনা সব সময় ধ্যানে এবং জ্ঞানের মধ্যেই ছিল। এবং আরো একটা যেটা বিখ্যাত, আমরা সৎসঙ্গীরা প্রায়ই জানি যে ঘুমের মধ্যেও তিনি ভাবছেন পরবর্তী সময়ে কাকে কোথায় কিভাবে রাখবেন এবং তাদেরকে দিয়ে কি কাজ করতে হবে, করাবেন। তো তাই তো, এই বিষয়গুলোর সাথে অ্যাডজাস্টেড দেখি তাই তো। এবং আমরাও যে ওরম হতে পারি, প্রত্যেকটি এটা তিনি চান যেন আমরা সেই লেভেলে ফুটে উঠি আর কি, ফুলের মতো। তিনি প্রত্যেকটা সত্তায় বিরাজ আছেন। এবার আমরা যে ভিতর দিয়ে যে মুখ করলে, মুখর বললে, এই মুখর অংশটা দিয়েই আমরা যদি ভেতরের দিকে আস্তে আস্তে যাই, তখন যিনি মুখ হয়ে আছেন তিনি আমাদের মধ্যে দিয়েই মুখর হবেন। এটাই তার চরম মানে অভিব্যক্তি আর কি, সত্তার। আমাদের মধ্যে যে ভিতরকার ভালোটা আছে তার, তখনই শ্রী শ্রী ঠাকুরময় জীবন বা পুরুষোত্তমময় জীবনের উপলব্ধি হয় বা ভালো লাগা থেকে তৈরি হয়। বাসদের জীবনীতে আমরা দেখেছি প্রত্যেকে একটা ভাব নিয়ে এসেছেন, তাদের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন, বিভিন্ন রকমের কমতি ছিল, বিভিন্ন রকমের শর্টকামিংস ছিল, কিন্তু যখন তাদের একটা সময়ের পর উত্তীর্ণ হওয়ার পর তাদের জীবনীতে তারা বলছেন যে তারা একটা অন্য মাত্রায়, অন্য জায়গায় পৌঁছেছেন। শ্রদ্ধেয় পঞ্চানন্দার ভাষায় যদি দেখতে পাই, তিনি গান গাইতেও জানতেন না, কিন্তু তিনি গান লিখছেন, গানের সুর করছেন। হেমকবির ভাষায় যদি বলতে চাই, তিনি বদভ্যাস ত্যাগই করতে পারেননি, কিন্তু তার জন্য তৈরি করা সাহিত্য, তার জন্য তৈরি করা গান লিখতে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন তখনকার সময়ে আরেকজন অনন্য কবি এবং সঙ্গীতজ্ঞ। তো এই হচ্ছে তার জীবনের ব্যক্তিগত জীবনের চরম বৈশিষ্ট্যের উপলব্ধি এবং প্রাপ্তি আমাদের ব্যক্তি জীবনেও। তাই এগুলি আমাদের আমাদের উপভোগের বিষয়, যে তাকে মধ্য দিয়ে কিভাবে করা যায়। এই বিষয়ে খুব সুন্দর একটা ঘটনা মনে পড়ে, যে কিভাবে প্রত্যেক দিন তাকে তাকে ভালো লাগা, তার ভালো লাগার মধ্যে দিয়ে জীবনের পূর্ণতা আসে। সম্ভবত একটি হেম হেম কবির ঘটনা। তিনি সেই সময় খুবই অসুস্থ, যেতে পারেননি তার বাড়ি থেকে, বাসস্থান থেকে সঙ্গ করার জন্য। তো তিনি যান, সে লেখা থেকেই যখন তিনি তার জন্য একটি খুব সুন্দর গান বেঁধেছিলেন, সেই গানটি তার খুব ইচ্ছা ছিল শ্রী ঠাকুরের শোনানোর এবং জানানোর, কিন্তু কোনো মানে শারীরিক অক্ষমতার জন্যই পৌঁছতে পারেননি শ্রী ঠাকুরের কাছে। সেই রাস্তা দিয়েই শ্রদ্ধা সুধামা যেতেন। তিনি তখন তপোবন বিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।
তো একদিন যাবেন শ্রী শ্রী ঠাকুরের কাছে তপবনের ওখানে পড়ার জন্য। তখন হেমকবি হেমদা তাকে অনুরোধ করেছিলেন যে এই সুধামাকে যে গানটি শ্রী ঠাকুরকে গিয়ে শোনানোর জন্য, এবং সুরটিও তাকে ধরিয়ে দিয়েছিলেন কিরকম হবে গানের। পরে গিয়ে যখন শ্রী ঠাকুরের কাছে গিয়ে সেই গান শোনানো হলো, তখন শ্রী ঠাকুরের মনেও একটা ভাবের উদয় হলো যে হেমকবিকে তিনিও একটা যেন অন্তরে থেকেই একটা সম্মুখে মিস করছিলেন, এবং তখন তার অভিব্যক্তি ছিল যে হেমকবি কেমন আছেন সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন। পরে এসে যখন সুদামা তাকে জানালেন যে তিনি খুব খুশি হয়েছেন এবং সে গানের ভাষাতে গান শুনে খুব আনন্দ পেয়েছিলেন, হেমকবির মধ্যেও সেই আনন্দের ছাপ দেখা গিয়েছিল। তার কষ্টের শারীরিক অবস্থার কষ্টের মধ্যেও তার মধ্যে খুব একটা আনন্দের উৎফুল্ল হওয়ার ছাপ দিয়েছিল। এই প্রত্যেকটি বিষয় কি সুন্দরভাবে অ্যাডজাস্টেড হয়ে তাতে পূর্ণ হয়েছে, এবং তাকে আনন্দ তার জন্য করার মধ্যে দিয়ে তারা আনন্দিত হয়েছে। ব্যক্তি জীবনে নিজেদের ভালো করেছেন, এটা একটা বড় বিষয় যে প্রত্যেকটি চরিত্রই কিরকম ভাবে অবহেলিত থেকে আবার কিরকম ভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছিলেন। এটা একটা বড় উদাহরণ। সরোজিনী মা বর্তমান সময়ে প্রায় তার গ্রন্থগুলি যখন পড়ি খুবই আনন্দ দেয় যে কিভাবে তিনিও ব্যক্তি জীবনে কত বেশি উপযোগ্য হয়ে উঠেছিলেন, এবং ঠাকুরের চলনের মধ্যে দিয়ে নিজেকে আরো বেশি চৌকস করেছিলেন। এরকম ঘটনা আজকেই পড়ছিলাম যে শ্রী ঠাকুর অর্থ সংগ্রহের জন্য চাইছেন এক দাদার কাছে, যে তিনি বললেন এই মুহূর্তে মানে তার একটা ভাব ছিল যে কিভাবে করবেন, এরকম দেখে শ্রী ঠাকুর বললেন এটা লেগে পড়তে হয়। পরে তখন বললেন আপনার ওই অন্য কোনো একটা ফান্ডের যে অর্থ সংগ্রহ করছিলেন সেই অর্থ থেকে কি এখন দেওয়া যাবে? তখন বললেন এই পরমপিতার মুকুট ভাঙতে নেই। তাকে তৈরি হওয়ার জন্য তিনি বললেন তুমি আবার সংগ্রহ করার জন্য, এবং অন্য এক দাদা বললেন আমি ঠাকুর স্যার কাছে পৌঁছে দিচ্ছি। ঠাকুর বললেন যে তুই পারবি কিছু অর্থ সংগ্রহ করে দিতে? তখন বললেন হ্যাঁ অবশ্যই পারবো। এই তো তৈরি হওয়ার হয়েছে। তিনি তখন তাকে বলছেন যে এরকম চৌকস হতে গেলে মানুষকে সেবা দিয়ে প্রয়োজনীয় হয়ে উঠতে হবে এবং তাদের কাছ থেকে নিতে হবে। তখন সে সংগ্রহটা সহজেই প্রয়োজনীয় হয়ে উঠবে এবং মানুষ তখন আগ্রহ এবং শ্রদ্ধার সাথেই তাদেরকে দেবে। এটা তাদের চরিত্রে তৈরি হওয়ার সুযোগ একটা। তো এইভাবে কি সুন্দর প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় উত্তীর্ণ করেছিলেন, এবং প্রত্যেকটা মানুষ তাকে পূর্ণ করে তাকে সে মানে আনন্দ দিয়ে নিজেরা পূর্ণ হয়েছিলেন। তাকে পূর্ণ তো করা যায় না, নিজেরা পূর্ণ হয়েছিলেন। তো এই বিষয়গুলো যে কত বেশি উপযোগ্য এবং কত বেশি উপভোগের, এখান থেকে আমাদের প্রত্যেকটা বিষয়ই পাওয়া যায়। আর আজকের এই খেলনা নয় যদি উদাহরণে যদি সবচেয়ে বড় উদাহরণ আরো একটা দেখতে পাই যা লোকজন বিদিত এবং সবার কাছে পরিচিত, সেই শ্রী রামচন্দ্রের সময়ে হনুমান টিপড়ে তাদের প্রত্যেকের সেতু বন্ধনের যে ঘটনা, সেটা তো সবচেয়ে বেশি প্রচলিত আমাদের আর্য সমাজের মধ্যে, বিশেষ করে ভারতীয়দের কাছে। সবসময় শক্তি যোগায় যে মানুষ কিভাবে একটা ছোট্ট ধূলিকণা নিয়ে এসেও একটা পিঁপড়ে যখন কাঠবিড়ালির সেই দিচ্ছেন, গল্প, মাকড়সার গল্প। বিড়ালের যে গল্প, হ্যাঁ। তো তিনিও তার তার প্রভুকে আনন্দ দেওয়ার জন্য তার জীবনে সর্বোচ্চ দিয়ে তাকে সেবা করার ইচ্ছা প্রকাশ করে তাকে সেবা যুক্ত হয়েছেন তাতে। এটাই আমাদের কাছে শিক্ষা দেয় যে কেউ খেলনা নয়। আর আরো একটা বেশ খুব সুন্দর বিষয় মনে পড়লেই সময়, শ্রী শ্রী ঠাকুরের কীর্তন যুগের সময় খোকন ঢাকি ঘটনা। সাধারণ মানুষ হিসেবে তাকে সবাই খুব বেশি গুরুত্ব দিত না, যেহেতু তখনকার দিনের একটি অন্য বর্ণের মানুষ ছিলেন বলে যাকে সবাই বেশি অশ্রদ্ধার সাথেই দেখতেন। তো সেই বিষয়টাতে উম আহ, তো সেই বিষয়টাতে যখন আমরা আসি তখন একটাতেই পাওয়া যায় যে তিনি তাদেরকে ঢাক নিয়ে কিভাবে হবে প্র্যাকটিস করিয়ে পরে তাদের মধ্যে দিয়ে কীর্তনের এত ঝড় তুলেছিলেন, প্রত্যেকটা মানুষ সেই কীর্তনে যোগ দিয়েছিলেন। সেই খোকন ঢাকি যাকে মানুষের সাথে যোগাযোগ ছিল না, সেই খোকন ঢাকির তালের সুরেই অনেকে ঠাকুরের এই গানে যুক্ত হয়েছিলেন, ভাবে গিলায় যুক্ত হয়েছিলেন। তো এই বিষয়ে যদি আর কিছু যুক্ত করার থাকে আমি শফিককে বলবো এই বিষয়টাতে যদি কিছু বলার আরো বেশি, মানে এই তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তুমি এই বিষয়টাতে যদি একটা কনক্লুসিভ কিছু দাও। আমার দারুণ লাগছে যা বলছিলে। আমার মনে হয় না এর মধ্যে এখন যোগ করার কিছু, নিজের আমার তো জানাও নেই এত, তাও এখানে যোগ করার আমি কিছু পাচ্ছি না এবং খুবই ভালো লাগছে এই কথোপকথন। এখানে আমার একটা প্রশ্ন এসছে, এটা শুনছি বিশাল কুমার লিখেছেন যে তিনি সবই তিনি,
তাহলে মানুষের মধ্যে এত দুঃখ কষ্ট কেন? চাইলেই তো এক নিমিষের মধ্যে সবাইকে পরিবর্তন করে দিতে পারেন। তাহলে পৃথিবীতে সবাই ভালো মানুষ হয়ে যাবে। তাহলে মানুষের মধ্যে দুঃখ কষ্ট মানে তিনি নিজেও দুঃখ পাচ্ছেন। এই কোয়েশ্চেনের মধ্যেই তো আমি আনসার খুঁজে পাই। কারণ এখানে একটা কথা লেখা আছে, চাইলেই তো তিনি এক নিমেষের মধ্যে সবাইকে পরিবর্তন করতে পারেন। তা তিনি চাইলে মানেটা কি? আমরা বলছি তিনি চাইলে মানে কি অনুকূলচন্দ্র চক্রবর্তী চাইলে শুধু? এই তিনি যখন বলছি, যখন আমি বলে দিচ্ছি সবই তিনি, হ্যাঁ? তো সবই তিনি মানে তুমি, আমি, কৌশিকদা সবাই মিলেই তিনি। তাহলে আমরা যখন বলি তিনি চাইলে, এই তিনি চাইলেটা মানে ওই আকাশের পরমপিতা ওরমভাবে নেই তো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চাওয়াটার কথা বলা হচ্ছে না এখানে। এই শ্রী শ্রী ঠাকুর সেই পরমপিতার সাথে একযোগে আছেন, বা সেই পরমপিতারই মূর্ত হয়েছেন ওইখানে। আর তিনি চাওয়া মানে তুমি, আমি, কৌশিকদা সবাই চাওয়া। কৌশিকদা একটু মিউট করো তো, কিছুটা আওয়াজ আসছে। তিনি চাওয়া আমি মানে তুমি, আমি প্রত্যেকে মিলে চাওয়া, তাই না? তাই ঠাকুর বলেন পরমপিতার ইচ্ছা মানে প্রত্যেকের প্রত্যেকের সবার মিলে মিলিত কর্মফল, সেটাই হচ্ছে পরমপিতার ইচ্ছা। তোমার আমার করা আরো যদি অন্যদেরও প্রেরণা না দিতে পারে, তোমার আমার করা যদি অন্যদের মধ্যে জেগে না উঠতে পারে করা হিসাবে, তাহলে সবার মধ্যে সেই চাওয়া জাগবে না। আর সবার মধ্যে সেই চাওয়া, সবার মধ্যে যদি সেই তাকে চাওয়া না জাগে, তিনি যতটা আমার দিকে এগিয়ে আসছেন, আমরাও তাকে যদি ততোধিক না চাই, তাহলে কোনো লাভ হবে না। বলে জগন্নাথ হচ্ছেন ঠুটো জগন্নাথ। তিনি আসলে তিনি সৃষ্টিটাই এরকম করেছেন। তিনি তো সৃষ্টি হাতে ওরম ভাবে করেননি, তিনি সৃষ্ট হয়েছেন। একটা প্লেট টুকরো করে না, একটা প্লেট টুকরো করে ছোট ছোট, এটা বুঝতে হবে ঠান্ডা মাথায়। একটা প্লেট টুকরো করে ছোট ছোট টুকরো করে না, একটা প্লেটই ভেঙে টুকরো হয়। প্রতিটা টুকরো সেই প্লেটের সাথেই রিপ্রেজেন্ট করে, প্লেটকেই রিপ্রেজেন্ট করে। একজন পিতার থেকে যখন একজন সন্তান করে, সন্তান বানায়নি, সে নিজেরই অঙ্গ দিয়ে, নিজেরই জিনিসপত্র দিয়ে সন্তান হয়, সন্তানে পর্যবসিত হয়। আর তারপরে তার মধ্যে তৈরি হয় একটা অদ্ভুত স্বতন্ত্রতা। সেই অদ্ভুত স্বতন্ত্রটাকে যদি বৈশিষ্ট্য ঠিক রাখতে পারে, তাহলে সেই বৈশিষ্ট্য মাফিক পরিপোষণে সে কিন্তু ওই তার ইচ্ছায় চলতে পারে। তাই ঠাকুর নিজেকে বলেন, আই অ্যাম দ্য ফুলিশ ফাদার অফ দ্য ফলেন সন্স। যারা সব ফলেন হয়ে গেছে, পতিত হয়ে গেছে যারা, প্রত্যেকের বোকা বাপ আমি, কারণ আমি তাদেরও ছাড়তে পারি না। তারা বারবার ভুল করে, আমি বারবার ক্ষমা করি। আর তার কষ্ট ভোগ সবাই মিলেই করতে হয়। পরমপিতাও কষ্ট ভোগ করেন, আমরাও কষ্ট ভোগ করি। আমাদের কষ্টটা তাই তিনি চাইলেই সব করে দিতে পারেন, চাইলে পারেন, কিন্তু তার চাওয়া মানে তোমার আমার সবাই মিলে চাওয়া, এটা বুঝতে হবে। তিনি চায়, ভালো করে বুঝতে হবে যে তিনি মানে শুধু অনুকূলচন্দ্র চক্রবর্তী চাওয়া না। অনুকূলচন্দ্র চক্রবর্তী যেই পরমপিতার মূর্ত প্রতীক, সেই পরমপিতা যার কথা বলছি, যিনি অব্যক্ত, হ্যাঁ, যিনি ওই সচ্চিদানন্দ রূপাহ, যে, হ্যাঁ, সেই পরমপিতা যিনি, যার মূর্ত প্রতীক তিনি, সেই অমূর্ত অনামী পুরুষ, সেই অনামী পুরুষ প্রত্যেককে নিয়ে, তাই অনামী। আমরা যখন বলি যে শ্রী ঠাকুর বিশ্বরূপ দেখালেন, ওই বিশ্বরূপ টিশ্বরূপ সবাই মিলে যে রূপ, সেটাকে নামই দেওয়া যাচ্ছে না, যাতে বুঝতে পারি, তাই জন্যই তিনি ব্যক্ত হয়ে এসছেন আমাদের কাছে। শ্রী ঠাকুর বলছেন, হি দ্য ওয়ার্ড দ্য সোর্স অফ ক্রিয়েশন ম্যানিফেস্টস হিমসেলফ ইনটু অল দ্যাট হ্যাজ ম্যানিফেস্টেড, though the beyond comprehended him not, though he sinneth in the bosom of the beyond. তাকে কম্প্রিহেন্ড করা যায় না। এটা বুমিং কমিশনের পরের বাণীটা, রিভিল্ডের সেকেন্ড বাণী।
সরি, এখন কি শোনা যাচ্ছে কৌশিকদা? কৌশিকদা শোনা যাচ্ছে? হ্যাঁ, আসলে নেটওয়ার্কটা কিছু ইস্যু হয়ে গেছিল। তা হ্যাঁ, হ্যাঁ। তো এটাই ব্যাপার যে তিনি এই তো অনন্ত টপিক, কিন্তু এই ব্যাপার এটা ভালো করে আমাদের নিজেকে বুঝতে হবে, না বুঝলে হবে না। আর এই বোঝা ভালো কথা, এই বোঝার মতো কথা বলছি ফিলোসফি জীবনে আমাদের অনুভবে আসবে না যদি আমরা সেই লেভেলে টিউন না হতে পারি। ঠান্ডা মাথায় বিশাল ভাই, বুঝতে হবে। আমরা যদি সেই লেভেলে টিউন না হতে পারি, এগুলো ফালতু কথা, এর কোনো ভ্যালু নেই, গল্প হয়ে থাকবে। ঠিক আছে, আমরা যেমন পরীক্ষার আগের দিন গল্প করি সারা বছর আমাদের পড়া উচিত ছিল ইত্যাদি, অনেক এসব গল্প করি, হ্যাঁ, ওরকম ব্যাপার হয়ে থাকবে। এটা অনুভব করার জন্য কি ব্রেনকে সেই লেভেলে ডেভেলপ করতে হবে, চলা বলা সেই লেভেল ডেভেলপ করতে হবে। সেটা আমরা কি করে করব? এই জন্যই তো কয়েকটা প্রসেস আছে, তার দেওয়া কিছু নীতিবিধি আছে, সেগুলো পালন করতে হবে। পালন করলে আমরা কিন্তু লেভেলে টিউনড হব। আর এই নীতিবিধিগুলোকে শ্রদ্ধার সাথে জেনে নেওয়ার মানেই হচ্ছে দীক্ষা। দীক্ষা শব্দটাকে অতিরিক্ত জটিল আর ফালতু করে ফেলেছি আমরা, সত্যি বলতে বাধ্য হচ্ছি। আমার বন্ধুদের জবাব সব বাইরের লোকজনের সাথে কথা বলি তো, অনেক জবাব দিতে হয়, অনেক জবাব দিতে হয় এসবের জন্য, কেন এরম হচ্ছে, সেই হচ্ছে, এই হ্যান ত্যান। কিন্তু বুঝতে হবে এইটা কেন ঠাকুরের দেওয়া প্রিন্সিপালস অবিকৃতভাবে যিনি যেটা যেটা যেমন করে বলেছেন, কেন? কারণ ওটা একটা প্রেসক্রিপশন, দরকারই ছিল না তার আসার। গ্লানির ভবতি ভারত যখন হয়েছে তখন এসছেন। সাধুদের পরিত্রাণ মানেটা কি? যারা দাড়িওয়ালা তাদের পরিত্রাণ করবেন তিনি? না, সাধু মানে ঠাকুর বলছেন সুকর্মে যে নাছর, সাধু বলিস তারে সুকর্মে যে নাছর বান্দা পিছয় না যে ডরে। এরকম মানুষ যারা, তাদের পরিত্রাণ, তারা হবেই পরিত্রাণ। বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃতামকে যে দুষ্কর্ম যারা করবে তিনি বিধিস্বরূপ হয়ে তাদের দমন করবেন। দুষ্কর্ম মানে ভুল কাজ করবে, তাদের ভুল হবে, সোজা কথা। ঠিকটা কিভাবে করতে হবে জানতে হবে তো, প্রেসক্রিপশনটা তো ওই জন্যই দেওয়া না, যে প্রেসক্রিপশনটা জেনে নিতে হয় উপযুক্ত ঋত্বিকের মাধ্যমে। ঋত্বিক মানে যে চলে সেভাবে, ঋত্বিক মানে বুঝতে হবে জামা কাপড় দিয়ে সব হয় না, বাইরের একটা আভূষণ, হ্যাঁ, সেটা আমাদের সেটা জেনে নিতে হবে, সেই বিধিগুলো সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো আর কথার কথা থাকবে না, এগুলো একদম অনুভবের বিষয় হয়ে যাবে। মীরাবাইকে জিজ্ঞেস করেছিল, মীরাবাইকেই বোধ হয় মনে পড়ছে, হ্যাঁ বোধ হয়, যে বলো বলো কি এটা, কি এত কি বোঝাচ্ছ আমাকে, দাও ওই অনুভবে আনন্দটা। তখন মীরাবাই তাকে এরকম করে বলেছিল, যে মীরাবাই নাকি মনে নেই, মীরাবাই হবে, যে সখী কি পুছসি অনুভবময়, হ্যাঁ, সখী কি পুছসি অনুভবময়, অনুভব করতে হবে। তাই অনুভব মানে যদি দেখো, তার মধ্যেই আছে অনুভব। অনু মানে পশ্চাতে, ভব মানে হওয়া। তুমি আমাকে দেখে অনুসরণ করে চলো আর সেরকম সেরকম হও। সিম্পল ব্যাপার, এই ফিলোসফি কথার কথা নেই একদম, হ্যাঁ, ঠিক, সেটাই হচ্ছে সহজ ব্যাপার না। তার প্রতিটা অ্যাকশন তার অনেক বড় ইয়ে থাকে। তো যাই হোক, আজকে অনেকটা টাইম হয়ে গেল, আর 2 মিনিট আছে। আমি কৌশিকদার কাছে অনুরোধ করবো তিনি যাতে এটাকে কনক্লুড করে দেন। জয়গুরু। খুব ভালো লাগলো আজকে কৌশিকদা তোমার আলোচনা। আমাদের কথা ছিল বিষয়টা যদি আমাদের সবার উদ্দেশ্যে, মাস্টার উইদিনের ও, উদ্দেশ্যে জানাবো। একটা অ্যানাউন্সমেন্ট করার আছে, ছোট্ট অ্যানাউন্সমেন্ট করার আছে, মাথা থেকে বেরিয়েই যাচ্ছিল গো। দেখাবো কৌশিকদা? হ্যাঁ, 1 সেকেন্ড, একটু সবাই একটু কষ্ট করে একটু দেখবেন। আমাদের অনেক ছোট ছোট ভাইয়েরা, হ্যাঁ, তারা একটা পেজ করেছেন, এরকম আরো অনেক পেজ আছে। সেটাকে আপনাদের কাছে অনুরোধ যে এই পেজটাকে আপনারা ফলো করবেন, এবং 1 সেকেন্ড একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন। কিভাবে দেখাবো বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, 1 সেকেন্ড। হ্যাঁ, এই পেজটার নাম হচ্ছে ইষ্টপ্রোক্ত। হ্যাঁ, আমাদের ভাইয়েরা, দেখা যাচ্ছে স্ক্রিনে আশা করি, হ্যাঁ, এই ইষ্টপ্রোক্ত পেজটি আমার ভাইয়েরা এরকম আমাদের খুলেছে, তার মধ্যে তারা নিয়মিত কন্টেন্ট দেবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই পেজটি আপনারা ফলো করবেন, লাইক করবেন। আমি এই পেজটার লিংক, এই পেজটাকে লাইক অ্যান্ড ফলো করবেন,
এবং এই পেজটার লিঙ্ক কিন্তু আপনাকে এখানে আমরা এই কমেন্ট বক্সে এখানে দিয়ে দেব। তাই আপনারা অবশ্যই এই পেজটাকে লাইক করবেন এবং আরো মানুষের কাছে এই পেজটার ব্যাপারে ছড়িয়ে দেবেন। ঠিক আছে, এটাই আজকের ঘোষণা ছিল। আপনারা যদি খুঁজতে না পারেন, আমার এই কমেন্ট সেকশনে দেওয়া রইল, কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন এই পেজটার লিঙ্ক। এখান থেকে সেই পেজটিকেও সাপোর্ট করবেন, ওখানেও এরা এরকমভাবে অনেক রকমের কন্টেন্ট বানাবে। এবার কৌশিকদাকে আমি এই পেজে অলরেডি ওরা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট এরকম বানিয়ে নিয়েছেন, এরকম ভালো ভালো কন্টেন্ট বানায়, অডিও বানায়, গান হয়, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি হয়। তা এটাই জানানোর ছিল। আপনারা এবার কৌশিকদাকে আমি অনুরোধ করব এটাকে কনক্লুড করার জন্য। ধন্যবাদ। খুব সুন্দরভাবেই আমাদের সৌভিক ভাইয়ের কাছ থেকে এবং আমাদের এই বিষয়টি সম্পর্কে আজকে একটু মনন করলাম এবং আমাদের মতো করে বোঝার চেষ্টা রাখলাম। আপনাদের যে মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আমাদের লাইভ সেশন এই অনুধ্যান পর্বটি সাধারণত শনিবার ভারতীয় সময় 7টা, বাংলাদেশ সময় 7:30 অনুষ্ঠিত হয়। আজকে আমরা প্রায় একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। তাই অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রত্যেকের জন্য পরম দয়ালের কাছে সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি এবং যে যেখানেই থাকুন ইষ্টময় হয়ে থাকুন, এই আবেদন, এই নিবেদন নিয়েই পরম দয়ালের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে আজকের এই পত্রটি এখান থেকেই আমরা আসছি। আপাতত পরবর্তী শনিবার দেখা হবে ভারতীয় সময় সপ্তাহে। বন্দে পুরুষ উপর। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।